হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো আজ আমরা ঘর্ষণের একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। ক্লাসটা খুব ছোট হতে চলেছে, তো যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? ঘর্ষণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো ঘর্ষণ গুণাঙ্ক কয় প্রকার হবে? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চলঘর্ষণ গুণাঙ্ক। তো এই ক্ষেত্রে আমরা চলঘর্ষণ গুণাঙ্কের মধ্যে স্লাইডিং ফ্রিকশন এবং রোলিং ফ্রিকশন অর্থাৎ বিসর্প ঘর্ষণ এবং কি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, দুটোকে আমরা একসাথে জেনারেলাইজ করে নিচ্ছি চলঘর্ষণ গুণাঙ্কের মধ্যে। তো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলবো, চলঘর্ষণ গুণাঙ্ক কাকে বলবো দেখে নেওয়া যাক। ধরি একটা ডব্লিউ ওজনের একটি ব্লক একটা অনুভূমিক তলের উপর রাখা আছে। এবার তল কর্তৃক এই ব্লকের ওপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল কত না আর। এখন যদি এই বস্তুটির ওপর একটা ন্যূনতম বল প্রয়োগ করা হয়, ওকে, যদি ন্যূনতম বল প্রয়োগ করা হয় এবং ব্লকটি যদি গতিশীল না হয়, কি বললাম, ব্লকটি যদি গতিশীল না হয়, তখন এই দুটি তলের সংস্পর্শ তলে কি না, ব্লক এবং অনুভূমিক তলের যে সংস্পর্শ তল, সেখানে ওই যেই ন্যূনতম বলটা যেদিকে প্রয়োগ করা হবে তার বিপরীত দিকে কি না একটা ঘর্ষণ বল উৎপত্তি হবে। যেহেতু এটি গতিশীল হয়নি, ব্লকটি গতিশীল, তাহলে এটা কি ঘর্ষণ বল হবে না স্থিত ঘর্ষণ বল। এবং সাপোজ ধরলাম এই স্থিত ঘর্ষণ বল এফএস পি বলের বিপরীত দিকে উৎপত্তি ঘটল। এখন দেখো স্থিত ঘর্ষণের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? সূত্রানুযায়ী আমরা লিখতে পারি এফএস ভ্যারিজেজ আর কি ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। যেহেতু এটা ঘর্ষণের সূত্র আমরা আলোচনা করেছি গত ক্লাসে বা আগের ক্লাসে। তো চলো তাহলে এক্ষেত্রে এবার লেখা যায় এফএস ইকুয়ালস টু মিউ এস ইন্টু আর। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি মিউ এস ইকুয়ালস টু এফএস বাই আর। আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করো, এই যে এখানে মিউ এসটা নিয়েছি, এই মিউ এসটা কি? এই মিউ এস হলো সমানুপাতিক ধ্রুবক। এই মিউ এসকেই বলবো আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো একটু ভালো করে লক্ষ্য করো, মিউ এস ইকুয়ালস টু কি এফএস বাই আর। তার আগে বলে দিই, দেখো মিউ এস এর মান সাধারণত 1-এর থেকে কম হয়, ওকে, সাধারণত 1-এর থেকে কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ কোনো যদি স্পেশালি একটা কোনো এনভায়রনমেন্ট তৈরি করা হয় বায়ুশূন্য স্থানে, সেখানে কিন্তু 1 বা 1-এর থেকেও বেশি হতে পারে, ওকে। তাহলে এবার চলো এই মিউ এসটা কিসের উপর ডিপেন্ড করছে? এই মিউ এস বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এর মানটা ডিপেন্ড করছে কিসের ওপর? এই যে সংস্পর্শ তল, এই ব্লক এবং অনুভূমিক তলের যে সংস্পর্শ তল, এই তলের প্রকৃতি এবং উপাদানের ওপর ডিপেন্ড করছে এই মিউ এসের মান। দেখো মিউ এস ইকুয়ালস টু কি এফএস বাই আর। এফএস কি সীমাস্থ ঘর্ষণ বল এবং আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। যেহেতু দুটোই বল, অর্থাৎ ওপরেও বল নিচেও বল, তাই দুটি বলের অনুপাত হওয়ার জন্য মিউ এস কি হবে? মিউ এস হলো তখন একটি এককবিহীন রাশি। সুতরাং এটি কি হবে না মাত্রাহীন অলসো। একই রকমভাবে দেখো যদি আমরা চলঘর্ষণের ক্ষেত্রে দেখি যে একই রকমভাবে একটি ডব্লিউ ওজনের ব্লক একটা অনুভূমিক তলের ওপর রাখা আছে এবং সেই তল কর্তৃক ওই ব্লকের ওপর লম্বভাবে লম্ব প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করছে। এখন ওই ব্লককে যদি আমরা পি বল দ্বারা গতিশীল করার চেষ্টা নয়, কি বললাম, গতিশীল করি, এই ক্ষেত্রে কিন্তু গতিশীল ছিল না, এই ক্ষেত্রে গতিশীল হবে। তাহলে যদি গতিশীল করি, সেই গতির বিরুদ্ধে এই অনুভূমিক তল কর্তৃক ব্লকটির ওপর একটা বাধা বল দেবে, কি বল না চলঘর্ষণ বল। সেই চলঘর্ষণ বলটাকে যদি আমরা এফ কে ধরি, ওকে, ফ্রিকশনাল ফোর্স ডিউ টু কাইনেটিক মোশন, ওকে, কে, তাহলে দেখো সেক্ষেত্রেও আমরা চলঘর্ষণের সূত্রানুযায়ীও লিখতে পারি এফ কে
ভ্যারিজেজ আর বা এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর, বা এখান থেকে লেখা যায় মিউ কে ইন্টু ইকুয়ালস টু এফ কে বাই আর। দেখো এক্ষেত্রেও কিন্তু এই মিউ কে এটা একটা সমানুপাতিক ধ্রুবক, এবং এই সমানুপাতিক ধ্রুবককে এক্ষেত্রে কি বলা হবে না চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখো মিউ কের মানও কিন্তু একের থেকে কম হয়, এবং মিউ কে কী হবে, এটিও এই মিউ এসের মতো অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মতো চলঘর্ষণ গুণাঙ্কও কি একটি একক বিহীন রাশি, অর্থাৎ মাত্রাহীন রাশিও বটে। এবার একটা জিনিস শোনো, আমরা দেখলাম যে দেখো মিউ এস মিউ কে কি না স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চলঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা দেখো তো আমরা এই দুটো রিলেশান থেকে যদি লিখি মিউ এস বাই মিউ কে ইকুয়ালস টু, আমরা কি দেখতে পাবো, এটা হবে এফ এস বাই এফ কে। একটু ভালো করে লক্ষ্য করো, যখন আমরা ঘর্ষণের প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, যখন ঘর্ষণ সম্বন্ধে আমরা ধারণাগুলো আলোচনা করেছিলাম, তখন কি বলেছিলাম বা কি আলোচনা করা হয়েছিল, যে যখন আমরা সীমাস্থ ঘর্ষণ বলটা পেরিয়ে যাচ্ছে, তাই তো সীমাস্থ ঘর্ষণ বল পেরিয়ে যাওয়ার পর যখন সেই বস্তুটাকে আমরা গতিশীল করতে সক্ষম হলাম, তখন কিন্তু তার ওপর প্রযুক্ত বলটা সীমাস্থ ঘর্ষণ বলের থেকে কমে যাবে, কি তাই তো। আমরা খেয়াল করো এরকম একটা কি করেছিলাম, এরকম একটা লেখচিত্র আমরা অঙ্কন করেছিলাম, যেখানে এটা ছিল সীমাস্থ বলের মান, এবং এটা ছিল কি না চলঘর্ষণ বলের মান, এই ডিইটা। তাহলে দেখো সেক্ষেত্রে যেহেতু এফএস অর্থাৎ স্থিত ঘর্ষণ বল যেহেতু চলঘর্ষণ বলের থেকে বেশি, সেক্ষেত্রে বলা যায় দেখো মিউ এস গ্রেটার দেন মিউ কে। ওকে, তাহলে কি না চলঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্ক অপেক্ষা কম হয়। ওকে, বোঝা গেল? তো দেখো আমরা পূর্বেই আলোচনা করেছি যে দুটো বস্তুর স্পর্শতল আমরা আপাত দৃষ্টিতে যদি মনেও হয় খুব মসৃণ, কিন্তু তাকে যদি অণুবীক্ষণের সাহায্যে খুব শক্তিশালী অণুবীক্ষণের সাহায্যে দেখা যায়, তাহলে কিন্তু সেটা প্রকৃত মসৃণ নয়, ওটা অমসৃণ, এবং সেখানে অনেক উঁচু নিচু খাঁজ কাটা অংশ থাকে। যেমন আমরা একটু আগে যে ব্লকটা দেখেছিলাম একটা অনুভূমিক তলের উপর, সেটাকেই আমরা একটু বড় করে আঁকলাম। তো দেখো এদের যে স্পর্শতলটা, এই স্পর্শতলটা কিন্তু এভাবে এবড়ো খেবড়ো উঁচু নিচু। তাহলে এদের প্রকৃত স্পর্শ বিন্দুগুলো কোথায়? দেখো এইখানে একটি প্রকৃত স্পর্শ বিন্দু আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে। তো এক্ষেত্রে যদি দেখা যায় এগুলো কি না প্রকৃত স্পর্শ বিন্দু। কোথায় আছে? দেখো এখানে একটা আছে, এখানে এই একটা আছে, এই একটা আছে। তাহলে দেখো এত বড় জায়গার মধ্যে মাত্র কয়েকটা স্পর্শবিন্দু। এবার লক্ষ্য করো এই যে প্রকৃত স্পর্শবিন্দু বা প্রকৃত স্পর্শতলের যে ক্ষেত্রফল, এটা কিন্তু আপাত ক্ষেত্রফল অপেক্ষা অনেক কম। এইবার যখন একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু সংস্পর্শে আসছে, তখন কি হচ্ছে, এই বস্তুর কণা এই প্রকৃত স্পর্শবিন্দুতে খুব কাছাকাছি আসার ফলে এদের মধ্যে কি সৃষ্টি হচ্ছে না একটি অতি তীব্র মলিকিউলার ফোর্স কাজ করছে। এর ফলে কি হচ্ছে, এদের মধ্যে একটা কি না ঠান্ডা ঝালাইয়ের মতো বন্ধন সৃষ্টি হচ্ছে, যাকে বলে ওয়েল্ডিং। এইবার যখন কি করছি আমরা এই বস্তুটাকে এই বস্তুর ওপর দিয়ে গতিশীল করার চেষ্টা করছি যখন,
তখন কি হচ্ছে দেখো, এই ঝালাইগুলো ভাঙছে, যেগুলো কোল্ড ওয়েল্ডিংয়ের মতো যেটা বলেছিলাম যে ঠান্ডা ঝালাই, এই ঝালাইগুলো ভাঙছে। তো যখনই এই বন্ডগুলো ব্রেক হচ্ছে, এগুলো কি হচ্ছে, ব্রেক হচ্ছে, তার ফলে কি হচ্ছে, বিকৃতি ঘটছে, ওই অংশের বিকৃতি ঘটছে। এবং যখন বিকৃতি ঘটছে একটা আবার নতুন কিন্তু নিউ বন্ডিং তৈরি হচ্ছে, কার না, যখন এখান থেকে প্রকৃত স্পর্শবিন্দু সরে গিয়ে যখন অন্য একটা জায়গায় আবার প্রকৃতভাবে স্পর্শবিন্দু তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আবার নিউ বন্ডিং তৈরি হচ্ছে। কিন্তু এই যে বিকৃতি হয়ে গেল, সাপোজ এই জায়গার ওপর দিয়ে একটা বস্তুকে আমি টেনে নিয়ে চলে গেলাম, তাহলে এই বস্তুটার বিকৃতি ঘটলো সাপোজ। তাহলে বিকৃতি ঘটার পর যখন ওই বস্তুটি চলে গেল, তখন এই বস্তুটা কি হতে থাকলো, কাঁপতে থাকলো। ওকে, এদিকে একবার ওই জায়গাটা কাঁপতে থাকবে, অর্থাৎ এই জায়গাতে কি না কম্পনের সৃষ্টি হবে বা ভাইব্রেশনের সৃষ্টি হবে। এই ভাইব্রেশন যখন এবার স্তিমিত হবে, কি ভাইব্রেশনটা যখন আস্তে আস্তে থেমে যাচ্ছে, তাহলে ভাইব্রেশনের ফলে কি হচ্ছে, এর যে পাশাপাশি কণাগুলো আছে, এই কণাগুলো কি হচ্ছে, র্যান্ডামলি ছোটাছুটি করছে। কণাগুলো কি হচ্ছে, ছোটাছুটি করছে। তার ফলে কি হচ্ছে, ওইখানে কি তৈরি হচ্ছে না তাপ শক্তির উদ্ভব ঘটছে। ওই জায়গাতে তাপ শক্তির উদ্ভব ঘটছে। যে কোনো জায়গায় যখন ঘর্ষণ হবে, সেখানে অবশ্যই তাপ শক্তির উদ্ভব ঘটবে। তুমি সাধারণ দেখে নাও, দুটো তালুর মধ্যে আমরা যদি একটুক্ষণ ঘষি বা ঘর্ষণ করি, তাহলে দেখো আমাদের তালুর মধ্যেও তাপের সৃষ্টি হচ্ছে। এবার একটা জিনিস দেখি, চলো। আমরা বলেছিলাম তো ঘর্ষণের সূত্র অনুযায়ী যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। কার সাথে সমানুপাতিক না, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। এবং দ্যাট মে বি এফ এস অর এফ কে, অর্থাৎ স্থিত ঘর্ষণ হতে পারে এবং চল ঘর্ষণ বলও হতে পারে। কেন সমানুপাতিক এবার দেখে নিই। দেখো, অভিলম্ব প্রতিক্রিয়া বৃদ্ধির মানে কি? অভিলম্ব প্রতিক্রিয়া বৃদ্ধির মানেটাই হচ্ছে এখানে যে প্রকৃত স্পর্শবিন্দু, সেই প্রকৃত স্পর্শবিন্দুর সংখ্যা বেড়ে যাওয়া। তাহলে প্রকৃত স্পর্শবিন্দুর যখন সংখ্যা বাড়ছে, অটোমেটিক্যালি কোল্ড ওয়েল্ডিং বাড়ছে, মলিকুলার ফোর্স বাড়ছে, কোল্ড ওয়েল্ডিং বাড়ছে, অর্থাৎ সেই ঠান্ডা ঝালাই বাড়ছে, বিকৃতির পরিমাণ বাড়ছে। বিকৃতির পরিমাণের ফলে কি হচ্ছে, কম্পনের পরিমাণ, র্যান্ডামলি যে কণাগুলোর ভাইব্রেশন হচ্ছে তার পরিমাণ বাড়ছে। তাহলে প্রত্যেকটা জিনিসের যখন এই ভাইব্রেশন অর্থাৎ একটা কণার বিকৃতির পরিমাণ বাড়তে থাকবে, যখন বেশি পরিমাণ কণা বিকৃত হতে থাকবে, তখন বেশি পরিমাণ সেই জায়গায় কি বলের উদ্ভব হবে। যতই বেশি পরিমাণ বলের উদ্ভব হবে, তখন কি বল হয়ে যাবে, সেটা ঘর্ষণ বল। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যদি দেখি যে এই কন্ট্যাক্ট, নাম্বার অফ কন্ট্যাক্ট, এই স্পর্শবিন্দুর সংখ্যা যদি খুব কম হয়, তখন সেখানে উৎপত্তি যে ঘর্ষণ বলের উৎপত্তি হবে, সেই ঘর্ষণ বলও কিন্তু কম হবে। সুতরাং বলা যায় যে অভিলম্ব প্রতিক্রিয়া যদি বৃদ্ধি পায়, তাহলে প্রকৃত স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে এবং তার ফলে কি হবে না আণবিক সংখ্যার পরিমাণ বৃদ্ধি হবে। আণবিক সংখ্যা অর্থাৎ এই যে মলিকুলার ফোর্স, এদের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে মলিকুলার ফোর্স যখনই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অটোমেটিক্যালি কি হবে না সেখানে যে বল, ঘর্ষণ বল যে উৎপত্তি হবে, সেই ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। কিন্তু ঘর্ষণ বল আপাত ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তাই প্রকৃত ক্ষেত্রফলের ওপর নির্ভর করবে কে না এই ঘর্ষণ বল। সুতরাং কি জানলাম, তাহলে প্রকৃত ক্ষেত্রফল, স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধির সাথে সাথে আণবিক বন্ধনীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং তার ফলে যে ঘর্ষণ বলের উৎপত্তি হবে, সেই ঘর্ষণ বলের কি না পরিমাণ বৃদ্ধি পাবে। তো চলো, আজকের এই ছোট্ট ক্লাসটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটু লাইক করে তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।